আপনারা জানেন যে এসো গল্প করি এখন স্পটিফাই এক্সক্লুসিভ, অর্থাৎ আমাদের প্রতিটি গল্প ইউটিউবের 1 সপ্তাহ আগে আপনি পেয়ে যাবেন স্পটিফাইতে। তাই তাড়াতাড়ি স্পটিফাই ভিজিট করুন এবং এসো গল্প করিকে ফলো করুন। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বাঙালি তান্ত্রিক। গজেন্দ্র কুমার মিত্রের জন্ম 11ই নভেম্বর 1908 খ্রিস্টাব্দে। বিশিষ্ট সাহিত্যিক, 50টির বেশি উপন্যাস এবং কয়েক হাজার ছোট গল্প লিখে গিয়েছেন। 1936 সালে বন্ধু সুমথনাথ ঘোষের সাথে কলকাতায় মিত্র ও ঘোষ পাবলিকেশন শুরু করেন। আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ঘোষ থেকে প্রকাশিত সাধু সঙ্গ বইটি থেকে। লেখকের পরিবারবর্গকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজকের গল্প শুনবেন বর্তমান বাঙালি তান্ত্রিকের জীবনে ঠিক কি কি ঘটে। গল্পের শেষে থাকছে একটি বিশেষ ঘোষণা। শুরু হচ্ছে আজকের গল্প বাঙালি তান্ত্রিক। উত্তর পশ্চিম ভারতের এক বিখ্যাত তীর্থস্থান। নাম আর নাই বা করলুম, বহু বাঙালি যান, তবে সর্বপ্রান্তের লোকই আসেন। পাঞ্জাবিরাই বেশি আসেন এদিকে, কিন্তু তারা অত বাজার করেন না। ওটা বাঙালির একচেটে, সস্তায় কি সুন্দর জিনিস তারা কিনবেনই বাইরে গেলে। কিনবার জন্য খুঁজে খুঁজে বের করেন কাকে কি দেওয়ার রয়েছে। তাই আমিও জাতির চরিত্রের সঙ্গে তাল রেখে বাজার আর নদীর ধারে ঘুরি। আশেপাশে বিশেষ যাওয়া হয় না। সেদিনে কি একটা খেয়াল হতে বাজারের দিকে মোড় না ঘুরে সোজা রাস্তায় খানিকটা গিয়ে অপেক্ষাকৃত জনবিরল একটা পাড়ায় গিয়ে পড়লুম। এদিকে দোকানপাট রয়েছে, হোটেলও রয়েছে, তবে তেমন জমজমাট ভাব বা জুলুস এখানে নেই। মানে তীর্থযাত্রী তথা বাজার যাত্রীদের প্রচলিত পথে এটা পড়ে না। আমি অলসভাবে দেখতে দেখতে যাচ্ছি, হঠাৎ বোধহয় বাংলা হরফের আকর্ষণেই হবে, চোখে পড়ল সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা বাঙালি তান্ত্রিক। অবশ্য একই সাইনবোর্ডে ইংরাজি এবং হিন্দিতেও সেই কথাটাই লেখা রয়েছে। উপরন্তু হিন্দিতে যা লেখা রয়েছে তার মানে করলে এই দাঁড়ায়, ভূত ভবিষ্যৎ বলিয়া দেওয়া হয়, অমঙ্গল গ্রহ ফাঁড়া কাটানো হয়, অসুখ সারানো হয়। আশেপাশের মাঝেই একটা দোকান ঘর। সামনের ফাঁদ ছোট, কিন্তু ভেতরে অনেকটা লম্বা। অবশ্য এক্ষেত্রে সেটা অনুমান, কারণ একটা পর্দা টাঙানো আছে মাঝামাঝি। তবে এ বাড়ির বা পাশের যত সব দোকানঘর দেখলুম সবই একই, ভেতরে অনেকটা জায়গা। বুঝলাম এখানের এইসব দোকানদাররা অনর্থক আর একটা বাস ভাড়া করেন না, দিনে ব্যবসা করেন আর রাত্রে এখানেই শুয়ে পড়েন। ব্যবসার পণ্য সামগ্রীর সঙ্গে নিজেদের সামান্য জামাকাপড় বিছানাও এক কোণে জড়ো করে রাখা। খাটিয়াগুলো রাস্তাতেই পড়ে থাকে বেশিরভাগ, নইলে ভেতরে দাঁড় করানো। তান্ত্রিক মশাইকে দেখলুম, গোলমুখ, মাথা জোড়া টাক, পিছনে যা সামান্য চুল অবশিষ্ট রয়েছে তাতেও একটা জটার মতো রাখার প্রচেষ্টা করা হয়েছে। গলায় পৈতার সঙ্গে 3-4 রকমের রুদ্রাক্ষের মালা, কপালে টানা রক্তচন্দন, অর্থাৎ তান্ত্রিকের সজ্জার কোনো ত্রুটি নেই। দরজার কাছেই একদিকে একটা জলচৌকিতে খান কয়েক বই পুঁথি, এক টুকরো কিসের হার আর একটা আতস কাচো স্লেট পেন্সিল। আরেকদিকে কর্তা বসে একটা থেলো হুঁকোয় তামাক খাচ্ছেন। অবাক হয়ে দেখছিলুম বলেই বোধ হয় গতিটা একটু মন্থর হয়ে গিয়ে থাকবে আমার। তান্ত্রিক মশাই উৎসাহিত হয়ে উঠে হুঁকোটা নামিয়ে একপাশে ঠেস দিয়ে রেখে বলে উঠলেন, আসুন না দাদা, আসুন। পয়সা করি তো কিছু লাগবে না, আমার কোনো বাধা ধরা চাহিদা নেই। একটু হাতটা দেখেই দিই না। ক্ষতি কি? যদি কিছু মেলে আর ভাবেন আমার কিছু ভ্যালু আছে,
জানাশুনো বন্ধু বান্ধবদের বলবেন আমার কথা। আমার সেইটুকুই লাভ। আমি আসতেই চাই সেটা ধরে নিয়ে মহা উৎসাহে একটা ছেঁড়া কাপড় দিয়ে সামনের রাস্তার ওপর যে পুরনো আমলের একখানা লোহার চেয়ার ছিল সেটা মুছতে শুরু করে দিলেন। আমার ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি পা চালালুম। কি হলো দাদা, বিশ্বাস হলো না বুঝি? হ্যাঁ, আরে পয়সা করি তো লাগবে না গো, একটু বসেই যান না, দেখুন না কি জানি আর কত দূর জানি। কোনো উত্তর দেওয়ার দরকার ছিল না, তবে আমার মুখে যে হাসিটা ফুটেছিল সেটা তার না বোঝার কথা নয়। তার ভাবটা এমন, ওসব বুঝলো কি আমি জানি, এ আমি প্রথম দেখছি না। কলকাতার ছেলে এসব গ্রাম্য অশিক্ষিত লোকের কাছে বলো গিয়ে। এগিয়েই যাচ্ছি স্মিত হাসিটাতে ওকে সম্পূর্ণ উপেক্ষা করে। তান্ত্রিক মশাই এক লাফে রাস্তায় নেমে পড়লেন। খপ করে আমার একটা হাত চেপে ধরে বললেন, আহা, আমার গণনা না হয় নাই বিশ্বাস করলেন, দেশের লোক আপনি, বলছি একবার চেয়ারে বসে গেলে কি ক্ষতি হতো বলুন তো? তবু তো আশেপাশের লোকজনেরা ভাবতো যে ব্যাটা কিছু জানে, আর জানে কি না সেটা একবার দেখেই যান না। দেশের লোক? সত্যি তো, দেশে যে ভিড় না বাড়িয়ে ভরসা করে এখানে চলে এসেছে ভাগ্যান্বেষণে, এই জন্যই কৃতজ্ঞ থাকা উচিত। আমি ফিরলুম, চেয়ারে এসে বসলুম। উনি কিন্তু আর উপরে উঠলেন না, পাশে দাঁড়িয়েই ডান হাতটা টেনে দেখলেন, তারপর বাঁ হাতটা। দুটো হাতই উল্টে পিছনটাও দেখলেন, লেন্স দিয়ে দেখলেন, তারপর ছেড়ে দিয়ে বললেন, না গো দাদা, কিচ্ছুটি বলবো না তোমায়। তার মানে? যদি খারাপ কিছু বলি তো ভাববেন যে ওই ভর্কি দিয়ে যাগযজ্ঞ মাদুলি বলে কিছু হাতাবার তালে আছি। আরে ভালো বললে সে যখন মিলবে তখন আপনি বা কোথায় থাকবেন, আর আমি বা কোথায়? তাহলে ডাকলেন কেন? কিছু একটা বলুন, না হয় এখন মিলবে না, পরে মিললে কিছু টাকা মানি অর্ডার করে দেব। হঠাৎ উনি যেন একটু রূঢ় হয়ে উঠলেন, বললেন, মানি অর্ডার? চাইনি আপনার মানি অর্ডার, আমার চেয়ারে আপনি বসেছেন তাই ঢের। বলছি দাদা, দেখবেন নাকি হ্যাঁ আমি কিছু জানি কি না? হ্যাঁ, বলেই দু হাতে আমার মাথাটা চেপে ধরলেন, এমনভাবেই ধরলেন যাতে চোখ দুটো আপনি বন্ধ হয়ে যায়। দেখুন, কিছু দেখতে পাচ্ছেন আপনার ভবিষ্যৎ? দেখলাম এক ভয়ানক দৃশ্য। কলকাতার একটা রাস্তা, মনে হলো বিধান সরণি। অসংখ্য মৃতদেহ পড়ে রয়েছে পথে, দোকানপাট বন্ধ, কটা বাড়িতে আগুন জ্বলছে। আমি প্রাণপণে দৌড়াচ্ছি, আমার কপাল কেটে রক্ত পড়ছে, জামা ভিজে গিয়েছে রক্তে। পিছনে এক পাল কারা যেন ক্রমশ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। হাত সরিয়ে নিলেন ভদ্রলোক, হাসি হাসি মুখে যেন একটু বিজয় গর্বের সঙ্গেই বললেন, কেমন কেমন দেখলেন? কি বলবো ভেবেই পেলুম না। তখন আতঙ্কের ভাবটা যায়নি, শিউরে উঠে অপ্রসঙ্গ মুখে বললুম, না দেখলেই পারতেন, মিছিমিছি ভয় দেখিয়ে। কিছু দেওয়া উচিত কি না এবং ঠিক কত টাকা দেব ভাবতে ভাবতে পকেটে হাত পুরলুম। আটা না। পরেই একে ব্রাহ্মণ, তার উপর বাঙালি, খুচরো দেওয়াটা মনে হলো বড় খারাপ দেখায়। পাশের পকেট থেকে হাত সরিয়ে বুক পকেটে হাত দিয়েছি 1 টাকা দেব বলে। অকস্মাৎ ভেতরের পর্দা সরিয়ে আরেকটি প্রাণীর আবির্ভাব হলো। পর্দা যখন আছে তখন তার অন্তরালে পর্দানসীন কেউ থাকবে ধরেই নিয়েছিল। তান্ত্রিক যখন, ভৈরবী একজন থাকা অসম্ভব নয়, কিন্তু আর যাই হোক, এমন ভৈরবী দেখব বলে আশা করিনি। অতুলনীয়া বলবো না, তবে অসামান্য সুন্দরী, তাতে কোনো সন্দেহ নেই। আর বয়স, তান্ত্রিক মশাইয়ের যত কমই ধরি না কেন 44-45-এর কম নয়। ভৈরবীর যত বেশিই ধরি না কেন
25-26-এর বেশি হবে না। ভৈরবী ভৈরবী বললাম, কারণ লাল রঙের কাপড়টাই পরা ছিল, হাতে দুগাছির শাখা, কিন্তু গলায় আবার রুদ্রাক্ষের মালা। কপালে রক্তচন্দন নেই, সুন্দর সিঁদুরের ফোঁটাটা ঝলঝল করছে সেখানে। আর একটু এগিয়ে এসে বললেন, পকেটে হাত দিচ্ছেন কেন? কিছু দেবেন না তো? ওর কিন্তু স্রেফ বুঝলো কি এগুলো, এইটাই শিখেছে। কি করে একটা ভয় দেখিয়ে দেয়। না না, আমি কিছুতেই নিতে দেব না। ওই খোট্টা মোট্টা পাঞ্জাবি গুজরাটি ঠকিয়ে খাও, সেও একরকম, কিন্তু এ বাঙালি ভদ্রলোকের ছেলে, ওকে এমন করে ঠকাতে তুমি পারবে না। আহা, তুমি আবার কেন এখানে? যাও যাও যাও, ভিতরে যাও দেখি। না, উনি চলে যান তবে ভেতরে যাব। কেতার তো করবেন আমারে। এদিকে দুদিন যে হাড়ি শিখে থেকে নামেনি সে হুঁশ আছেও না। সকাল থেকে এক কাপ চাও জোটেনি। যত সব। না জুটুক, এমন তো আর নতুন নয়। তোমার পাল্লায় পড়েছি যেদিন থেকে, সেই দিন থেকেই তো এমন শুরু হয়েছে। না আছে পয়সার মুরদ, না আছে লেখাপড়া। হাত দেখাটাও যদি শিখতো ভালো করে, তাহলেও একটা কথা ছিল। বই থেকে যে শিখবে সেইটুকু লেখাপড়াও তো নেই। না বাবু, আপনি যান, ওর ওই ভোজকানিতে ভুলবেন না। ওই একটাই ওর বিদ্বেষে কাছে, কপালে হাত রেখে নানান রকম ভয় দেখায়। ওই করেই আমাকেও ঠকিয়েছিল। এই দেখো, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। সেই থেকে ভদ্রলোকের সামনে হোক না হোক অপমান করে চলেছো কিন্তু। না হোক আবার কিসের, যা হক তাই বলেছি। আমাকে কেন্দ্র করে এদের একটা প্রচণ্ড গৃহবিবাদ দাঁড়িয়ে যাচ্ছে দেখে অত্যন্ত অস্বস্তি বোধ করতে লাগলুম। তাড়াতাড়ি পকেট থেকে 1খানা 2 টাকার নোট বের করে ভদ্রলোকের হাতে গুঁজে দিয়ে মেয়েটির উদ্দেশ্যে বললুম, আরে আপনি ওভাবে নিচ্ছেন কেন? বিদেশ বিভূয়ে দেশের লোক, একদিন না হয় একটু চাই খাওয়ালুম। আপনি এটা রাখুন দাদা, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি চলি। না দাদা, এবার কিন্তু সত্যি সত্যি লজ্জা দিলেন গো। আপনি আসছেন কোথা থেকে? কলকাতা নাকি? হ্যাঁ, তাই তো বলি, কলকাতা ছাড়া এমন মহব্বত ভদ্রতা পাবেন কোথা থেকে? তা এইখানে কোথায় উঠেছেন? নোপানি ধর্মশালায় নাকি? ভালোই, ভালো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। 1 টাকা করে নেয় বটে, কিন্তু পরিষ্কারও রাখে, সেটাও তো বলতে হবে। তা দাদা, সঙ্গে করে আর কে এসেছেন? না না, আর কেউ আসেনি। কেউ আসেননি? বৌমা? না, নেই। ওই পার তবে পত্তনি করা হয়নি বুঝি? হ্যাঁ, বেঁচে গেছেন গো, বেঁচে গেছেন। পিড়িটি দেখতে ভালো, আলপনা দেওয়া। দিব্যি একবার বসেছেন কি ব্যাস, আর দেখতে হবে না। পিড়ি তো নয়, সর্বনাশের সিঁড়ি। আবার ভৈরবীর কণ্ঠস্বর শানিত ছুরির মতো সব আত্মীয়তার সুর কেটে দেয় তান্ত্রিক মশাইয়ের। আপনি জেনে শুনে এত কথার পরেও ঠিকানাটা ওকে বলে দিলেন? কালকেই দেখবেন গিয়ে হাজির হবে ও। ওকে তো চিনলেন না। যাবে আর আমার নাম করেই চাইবে। হয় বলবে কঠিন রোগ, নয়তো বলবে শাড়ি নেই, লোকালয়ে বেরোতে পারছে না। আর যদি শোনেন আমি আপনার প্রেমে পড়েছি, 2-4 টাকা ওকে দিলে আমাকে ধর্মশালায় পাঠাতে পারেন, তাতেও আশ্চর্য হব না। রাগে যেন হাতের কাছের হুঁকোটাই ছুঁড়ে মারতে যাবেন, মেয়েটি তড়িৎ গতিতে পর্দার ভেতর ঢুকে গেল। এরপরে আমার পক্ষেও আর তিলার্থ দেরি করা সম্ভব নয়। আমিও জোর জোর পা চালালাম। তান্ত্রিক মশাই কিন্তু সত্যি সত্যি এলেন ঠিক পরের দিনই। ভোরে উঠে চা খাওয়ার বদভ্যাস আছে আমার। এখানে ধর্মশালার বাইরে একটা চায়ের দোকানের ছোকরাকে কিছু কিছু বকশিস দিয়ে হাতে করে রেখেছি। তাদের জল ফুটলেই আগে আমার চা এনে কড়া নাড়ে। আজকাল ভোরে বাইরে যাবার দরকার হলে আর ফিরে এসে খিল দিই না, কপারটা ভেজিয়ে রাখি মাত্র। সেদিনও তাই ছিল।
দরজার কড়া নাড়তে ভেবেছি সেই ছোকরাই। একবার অবশ্য একটু সন্দেহ হলো, কারণ আমার কৈলাসনাথ তো এত আস্তে এত ভদ্রভাবে কড়া নাড়ার মানুষ নয়। তবু আর কেই বা হতে পারে, তাই চোখ বুঝেই বললুম, দরওয়াজা খোলা হ্যাঁ, চালাও। দাদা, সুপ্রভাত সুপ্রভাত। দাদা ভোরেই উঠে পড়েছেন তো দেখছি। জয় মা জয় মা জয় মা। মা মাগো, জয় তারা জয় তারা। তুমি রক্ষে করো মা, রক্ষে করো, রক্ষে করো তুমি বাবুকে। আজকে দিন যেন বাবু শুভ যায়, নইলে তো আমাকেই আবার অনামুখ ভাববেন। সেই তান্ত্রিক মশাই, সত্যি মনটা এবার আমার বিগড়ে গেল। ভৈরবী ঠিকই বলেছিল, তবে তার ওই কথার পরও মানুষ এত নির্লজ্জ হয় তা জানতুম না। ভেবেছিলুম লোকটা যদিও বা আসে সে পথ ভৈরবী বন্ধ করে দিয়েছিল। অপ্রসন্ন মনে চোখটা খুলতে হলো, কিন্তু দেখলুম শুধু হাতেই আসেননি ভদ্রলোক, এক কাপ চাও হাতে করে ঘরে ঢুকেছেন। কাল আমাদের জীবনটাই রক্ষে করলেন বলতে গেলে। এক কাপ চাও তো আপনারা খাওয়াতে পারলুম না, তাই বলি যাই, কলকাতার লোক, বাবু নিশ্চয়ই ভোরবেলা চা খাওয়ার অভ্যেস আছে, তাই এইখানে সে চা আর করে দিচ্ছে কে? আমি ভাবলুম আমি না হয় নিয়ে গেলাম। সন্তর্পণে আমার মুখের কাছে চায়ের কাপটি নামিয়ে রেখে একটু দূরে মেঝের ওপর বসলেন। তখনও বিরক্তি সম্পূর্ণ যায়নি আমার। এখানে চায়ের দোকান থেকে চা দিয়ে যায়, সেও এক্ষুনি নিয়ে আসবে। সে আমি খেয়ে নেবখন। চা খাওয়ার লোকের কি আর অভাব পড়েছে? এখন আপনি যেটা হাতের সামনে পেয়েছেন খেয়ে নিন তো দেখি। এ বার্ড ইন হ্যান্ড, হোয়াট টু ইন দ্য বুশ। এইসব কথার দাম কত? হ্যাঁ, অনিচ্ছাতেও খেতে হলো, কে জানে কিছু মিশিয়ে টিশিয়ে দিয়েছে কি না। প্রায় সঙ্গে সঙ্গেই আমার কৈলাসনাথও দেখা দিল অবশ্য। तांत्रिक मशाई के देखे भ्रुकुटी করে বলল, अरे ये तो आप ही के लिए ले आ रहे थे। ये बुढ़ा आकर एकदम जबरदस्ती लेके चला आया, पैसा फेंक देकर। জ্বালালে তো দেখছি। अरे अरे ठीक है रे बाबा। ओह देखो चा भी पहुंच गया और तुमको 2 प्याला चाय का पैसा भी मिल गया। हैं फिन काहे चिल्लाता? जाओ अभी भागो तो यहाँ से, भागो। বলেই প্রশান্ত মুখে কৈলাসের হাত থেকে চায়ের পেয়ালাটা টেনে নিলেন। তা আপনি এত ভোরে কি মনে করে? শুধু তো চা খাওয়াতে আসেননি আমাকে। যদি কাজের কথা কিছু থাকে তো সেরে নিন তাড়াতাড়ি, ভূমিকার দরকার নেই। আমি এখনই স্নান করে বেরোবো। গলাটা যে বেশ একটু বেশি রকমের রূঢ় হয়ে যায় তা নিজেই বুঝতে পারি, কিন্তু তাছাড়ার উপায় বা কী ছিল? এ ছিনে ঝোঁক কি সহজে ছাড়বে? কাল থেকে সহস্র অপমানেও যা হয়নি, আজ তাই হলো। লোকটির মুখ ম্লান হয়ে গেল এবার। কাঁচুমাচু ভাবে বললেন, না বাবু, বিশ্বাস করুন, সত্যিই কোনো মতলব নিয়ে আসেনি গো আজ। কাল আপনার কাছে যেভাবে বলল, আপনি ভদ্রলোক মানুষ কী ধারণাটাই না করলেন। সেই জন্যই আসা গো দাদা। ভাবলুম কটা কথা কয়ে যাই। আমি বেশি দেরি করব না বাবু, আপনার চা সিগারেটটা শেষ হতে হতেই সেরে ফেলবো। তা আমার কাছে সাফাই গিয়েই বা আপনার কী লাভ? আমি তো আর 2-3 দিন পরেই চলে যাব, আর হয়তো জীবনে দেখাই হবে না। তা কাল আমার হাতে কি দেখলেন বললেন না তো? আগে বলুন, তবে অন্য কথা শুনবো। বলবো বলেই ফেলি, বুঝলেন। আপনি এইখান থেকে যদি অন্য কোথাও যাওয়ার মতলব করে থাকেন, তাহলে তা ছাড়ান দিন, সোজা কলকাতা চলে যান। আপনার বাবা মা দুজনেই আছে কিনা তা জানি না, যদি থাকেন তো তাদের একজন কিংবা একজন যদি থাকে, যিনি আছে তারই গুরুতর পীড়া যোগ আছে গো দাদা। পীড়া কিংবা দুর্ঘটনাও হতে পারে, মানে ধরুন জীবন মরণ সংশয় আছে। জীবন সংশয় হয়েছে বা হবে? মনে হলো ওর ভৈরবীর কথাগুলো। বুজরুকি করে কিছু চায় নিশ্চয়ই আমার থেকে, কিন্তু একটা তো ফুলেছে, আর একটাও যদি ফুলে যায়। না না বাবু, আমি এসব বলে ভয় দেখিয়ে কিছু চাইতে আসিনি গো, মাইরি বলছি।
আপনি দিলেও আমি আজ কিচ্ছুটি নেব না। কালো সব শুনেও আপনি দুটো টাকা দিয়ে এলেন, নিজের কাছে যেন বড্ড ছোট হয়ে গেলুম গো। অভাবে স্বভাব মন্দ গো বাবু, নইলে আমিও ব্রাহ্মণ সন্তান গো, ভদ্রলোকেরই ছেলে। আর কিছু না থাক, মানুষ চেনার ক্ষমতা আছে লোকটার, এটা কিন্তু একেবারেই ঠিক। আর কোনো ভনিতা না করে নিজের জীবন কাহিনীতে চলে যান সঙ্গে সঙ্গেই। ওর নাম লোকনাথ চাটুজ্জে, হাওড়া জেলার নিবড়েতে বাড়ি। বাবা মা ছিলেন না, কিন্তু দাদা বৌদি আত্মীয় স্বজন ছিল। পৈতৃক জমি কিছু ছিল, বিঘে দশেক, একখানা বড় বাগান, আর দাদার মাইনে স্কুলের মাস্টারি, তাতেই কোনো মতে চলে যেত ওদের। বৌদি অনেকবার বিয়ের কথা তুলেছেন, কিন্তু লোকনাথ রাজি হননি। রোজগারপাতি করেন না, একটা পাশও দেননি, বিয়ে করে বউ ছেলেকে খাওয়াবেন কি? এই ভেবেই ও পথে যাননি উনি। দাদা বলতেন, তুই বরং যজমানি ধর, তাতে চলে যাবে তোর। একখানা পুরোহিত দর্শন বইও এনে দিয়েছিলেন দাদা। সেটা নাড়াচাড়াও যে না করেছেন তা নয়, কিন্তু ওই বয়স থেকেই হাত দেখার দিকে ঝোঁক তার ছিল। দু একখানা বই এদিক ওদিক থেকে চেয়ে এনে পড়েওছেন। তবে ওসব পাড়া গায়ে কার কাছে কত বই থাকে? তাছাড়া খুব মোটা কতগুলো রেখার ব্যাপার ছাড়া মাথাতে আর কিছু ঢুকতও না। সেসব ভারী ভারী অঙ্কের কাজ, অত লেখাপড়াও তো ওর ছিল না। ক্রমে নিজের গল্প বলতে থাকেন তিনি। কাল যাকে দেখলেন, ওই মেয়েটিকে আমার ভৈরবী বলুন আর যাই বলুন, সে আমার বিয়ে করা পরিবার গো দাদা। কোনো নষ্ট মেয়ে মানুষ নয়, বা কোথাও থেকে বারও করে আনেনি তারে। এসব তীর্থস্থানে এভাবে এসে থাকলে লোকে যা মনে করে আর কি। ওই কাশিতে দেখে হয়েছি আপনার মাসিকে নিয়ে ঘর করছে। সে ঠাকুরন কত জায়গায় যজ্ঞের হাড়িতে কাঠি দিচ্ছেন, লোকে সিঁদুর আলতা পরিয়ে তাকে সদবা পুজো করছে। সেই সব কিছু নয় গো দাদা। ওর নাম কমলা, কমলা ভৈরবী বলি আমি। আমাদের পাশের গাঁয়েই বাড়ি। ওই জানাশোনা ছিল ওই পর্যন্তই। বছরে হয়তো বড় জোরে এক আধ দিন দেখা হতো। মেয়েটার রূপ থাকলে কি হবে, নিতান্তই পোড়া কপাল। জন্মের পরপরই তো বাপটা মারা যায়। মা তবু ভিক্ষে দুঃখ করে মানুষ করছিল, স্কুলেও পড়াচ্ছিল। ঠিক 15-16 বছর বয়স হলো, মাও পটল তুলল। অত বড় সমর্থ মেয়ের ভার কে নেয়? নইলে একেবারে যে কিছু ছিল না তা নয়। পাড়ার লোকে খুঁজে পেতে কোত্থেকে এক মামাকে ধরে নিয়ে এলো। সে আপন মামা নয়, কোথাকার কোন খুঁড়তুতো মামা। তা হোক, তিনি তো সেই সুবাদে একেবারে জেঁকে বসলেন, একেবারে নিজের বাড়ির বাস উঠিয়ে দিল। পরে অবশ্য শুনেছিলাম সেখানে দেনার দায়ে মাথার চুল পর্যন্ত বিকিয়েছিল সে। 1 পয়সা রোজগার নেই, নেশাখোর, থাকবে কেমন করে? গায়ের লোকেরা তো কোনো মতে মেয়েটার ভার গুছিয়ে দিয়ে নিশ্চিন্ত হলো। একবার কেউ খোঁজও করলো না যে মানুষটা কেমন। তা তিনি তো এসে একেবারে জেঁকে বসলেন। রাঘব বোয়ালের মতো যথাসব্যস্ব পেটেও পড়তে তার দেরি হলো না। বজ্জাত লোকেদের তো আর ফন্দি ফিকিরের অভাব হয় না, নইলে জমি জিরেত পর্যন্ত বেঁচে খায় কি করে? কিন্তু পয়সা যাই পাক না কেন, নেশাখোরের কাছে আর কতক্ষণ বলেন? তার উপর দুটো দামড়া ছেলে, একটাও তো লেখাপড়া করে না, সারা দিন বেটারা নাকি ডাঙ্গুলি খেলেই বেড়ায়। বছর 2 যেতে না যেতেই সব ফাঁকা করে দিল। থাকার মধ্যে পড়ে রইল শুধু এই মেয়ে। তখন তারে দিব্যিটি দেখতে হয়েছিল গো দাদা। পাড়া গায়ে তো আর অমন দেখা যায় না বিশেষ। গোবরে একেবারে যেন পদ্ম ফুল। সকলকারই চোখও পড়েছে। আর ওই মামা তো ভাই দুটো তো ছিল সমবয়সী, তারা তো নিত্য টানাটানি করে। কমলা বলে, যে করে বেঁচেছি তাদের হাত থেকে, তা আমার ঈশ্বরই জানেন। কতবার মনে হয়েছে এমন করে বাঁচার চাইতে জলে ডোবাও ভালো। অদৃষ্টে আছে তোমার হাতে পড়ে এই দুর্গতি, নইলে অত করে বাঁচবই বা কেন? হ্যাঁ, যা বলছিল আর কি। সে বজ্জাতের তখন তো আর বেঁচে খাওয়ার কিছু নেই, থাকার মধ্যে রয়েছে খালি ওই মেয়েটা।
শেষ পর্যন্ত সে বেটা কি করলো জানেন? মেয়েটাকেই বেঁচে খাবার তাল করলে। সব ঠিকঠাক, কোথাকার কোন মহাজন তার কাছ থেকে 1000 টাকা আগাম নিয়েছে, বাকি আরো 4000 দেবে মেয়ে দিলে। সে বেটায় ঠিক করেছে এইখানে একটা বিয়ের ভরং করে মেয়ে তুলে দেবে তার হাতে, তারপর সে কলকাতা বা অন্য কোনো জায়গায় গিয়ে তারে ভাড়া খাটাবে, কিংবা হয়তো আরো চড়া দামে বিক্রি করে দেবে। মামাটা পিসেছ হলেও মামি লোকটা ভালো ছিল। সেই মামি একদিন শেষ রাত্রিরে ছুটে এলো, বলে, বাবা তুমি ওর ধর্মটা বাঁচাও বাবা। যে নিতে আসছে তার অনেক পয়সা পাড়ার ছেলেদের কিছু কিছু দিয়ে হাতে করেছে, থানা পুলিশও নাকি তার সব হাতে। ওখানে কেউ কিচ্ছুটি করবে না। যে বিয়ে করবে শুনছি সে নাকি হিন্দুস্তানি, তার বউ ছেলে আছে, এসব তার কারবার। কেউ আবার বলছে মূলে সে হিন্দুই নয়, মুসলমান। তুমি বিয়ে করো। আমি তো দাদা অবাক, আমি কি করব? সে বলে, আজ সন্ধে একটা লগ্ন আছে বুঝলে তো, আমি সিদ্ধেশ্বরীর তলায় পুজো দিতে আসবো বলে নিয়ে আসবো ওকে। বিকেলে বেরোবো তো, তাই কি হয়তো ভাববে না বিশেষ, আমি ঠিক সঙ্গে আনবো। হ্যাঁ, আর ওখানে মল্লিককে নিয়ে আছে, ওকে সব বলা আছে। মোটামুটি বিয়ের জোগাড় সব করা থাকবে, গিয়ে শুধু বসে যাওয়া। বিয়ে হয়ে গেলে আর কি করবে? মল্লিকটা বড় লোক, ওদের সঙ্গে বেঁচে কিছু লাগাতে সাহস করবে না। বোঝেন দেখি একবার ঠেলা খান। তারে আমি বুঝিয়ে বলতে যাই যে আমার 1 পয়সা আয় নেই, আর বয়সেও আমি তার ডাবল না হোক দেড়া তো বটেই, আমার হাতে দেবেন কি? মামি বলে, আর কেউ এমন এক কথাতে বিয়েও করবে না। যতই যা বলো সুন্দর মেয়ে, সম্বন্ধ করতে কথা কইতে 2-5 দিন তো যাবে তো। এ তো শিওর সংক্রান্তি। তাছাড়া আমার তো জামাইকে একখানা ধুতি কিনে দেওয়ার ক্ষমতা নেই, যতই শুধু হাত মুখে তুলুক এমন ভাবে কেউ নিয়ে যাবে না। তাই লুকিয়ে চুরিয়ে। তবু গায়ে গুয়ে করছিল। মাগি তারপর পায়ের কাছে মাথা খুঁটতে লাগলো, বললে, আজীবন এই এক ছেলায় চলতেছি। এই মেয়েটাকে কোথায় বিক্রি করবে, কি অত্যাচার করবে, জেনে শুনে চুপ করে তাই দেখবো বলুন? ওর মা তো পথের বিক্রি রেখে যায়নি। কি বলবো দাদা, ঝোঁকের মাথায় বললুম ঠিক আছে, তাই করব। সেই দিনই গোধূলি লগ্নে বসেও গেল। না স্ত্রী আচার না নান্দিমুখ, কোনো রকমের সম্প্রদানটা সারা হতেই কুসুন্ডিকা শুরু করে দিল পুরুত। 1 ঘন্টার মধ্যেই গোটা বেয়ে সারা। ভাগ্যিস সিঁদুর দেওয়া হয়ে গেছে, আর রে করতে করতে গাঁজাখোর মামাটাও তখন এসে হাজির। সঙ্গে করে গোটা কতক বকা ছোকরাও এনেছিল জোগাড় করে। কিন্তু আদুলেও তো লোকের অভাব নেই, বিশেষ মল্লিকরা বড় লোক, বেশি কিছু করতে সাহস পেল না বেটা। মুখেই সবাইকার 14 পুরুষ উদ্ধার করতে করতে নিজের পরিবারের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল সে বেটা। ঠিক আছে, আমিও দেখে নেব কত ধানে কত চাল। লোকনাথবাবু চুপ করে গেলেন, কিন্তু আমার তখন গল্পের নেশা লেগে গিয়েছে। মুখ দিয়ে বেরিয়ে গেল আপনি থেকেই। তারপর তারপর আর কি, নুন ভাত যে একেবারে জুটতো না তাও নয়, কিন্তু ওই যে পিসে চবতারের সাঙ্গপাঙ্গ আদা জল খেয়ে পেছনে লাগলো। দাদা একদিন স্কুল থেকে ফিরছেন, একটু সন্ধ্যের যোগ হয়েই এসেছে। পেছন থেকে কারা এসে মেরে তার মাথা ফাটিয়ে দিলে। এরই মধ্যে খবর এলো মামি শাশুড়ির নাকি ওল আউটও হয়েছিল। যখনই রোগ তখনই নাকি মৃত্যু, আবার রাতারাতি দাহ পর্যন্ত শেষ। বুঝছেন তো,
এই এখনো যারা এইভাবে খুন করে চেপে দেয় তারা কি না করতে পারে। দাদা বৌদি তো মুখ শুকিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতেই না কোন দিন আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে মারে। এইসব শুনে ওই মানে কমলি বললে, চলো কোনো দূর দেশে কোথাও চলে যাই। আমার জন্য এদের শুদ্ধ এত বিপদে ফেলে আর লাভ নেই গো। আমরাও বাঁচবো না, এরাও যাবে। সে যুক্তি ছাড়া তখন আর কোনো পথও দেখতে পেলুম না। থানায় যে যাব, তারা বলবে কে ভয় দেখাচ্ছে বলো। তাকে ধরে নিয়ে এসে হয়তো লোক দেখানো একটু ধমক ধমক করবে, কিন্তু তাতে আরো 70 হয়ে থাকবে। তার চেয়ে বরং এই ভালো, বৌদিকে বলতে অনেক দিনের জমানো কটা টাকা ছিল, ওই 350 মতো, তাই বার করে দিলে। বৌদিরই কাপড় পরছিল এ কমাস, তাই খানকতক ব্যাগে ভরে নিয়ে একদিন শেষ রাত্রিরে বাড়ি থেকে বেরিয়ে পড়লুম। তারপর থেকে এই বহু জায়গায় ঘুরে ঘুরে এইখানে এসে ঠেকেছি। কিন্তু এমনই কপাল, আর ওই মেয়েটারই কপাল, কোথাও কিচ্ছুটি হচ্ছে না গো। কাশিতে এসে এক আধা পিশাচিদ্যকে ধরেছিল, 2-1টা কিছু যদি আদায় করে নিতে পারতুম ভাতটা জুটত, কিন্তু তিনিও পটল তুললেন। একদিন কি সব আসন টাসন করতে গিয়ে মুখ দিয়ে একেবারে ভলকে ভলকে রক্ত উঠে অক্কা। তা বাবু বুজরুকি করে লোক ঠকিয়েও তো কত লোকে খাচ্ছে। ওই তো অমন দেখুন না, তেতলা বাড়ি হাঁকিয়ে চাকর দরওয়ান রেখেই তো চালাচ্ছে। আমার কপালই শূন্য। খানিকটা চুপ করে থেকে বললাম, তা দাদা যা বলেছিলেন মানে জজমানি করে দেখলেন না কেন? বলছি বাবু, আরেক কাপ চা আনান না। বাইরে গিয়ে হাঁকডাক করে কৈলাসনাথকে চা আনতে বলি। 2 কাপ চা আর কিছু জিলিপি, সিগারেটও বের করে দিলাম। ভদ্রলোক সিগারেটটা ধরিয়ে বললেন, যজমানিটা ঠিক কি জানেন তো, একটু ওই শহর বাজারে গিয়ে না বসলে না ও চলবে না। বিশেষ করে যেখানে এক জায়গায় অনেক ঘর বাঙালি আছে। আমাদের ও দেশেও একটু বড় বড় গাঁও গ্রাম থেকে বসলে চলে, বেশ বেশ গঞ্জ মতো জায়গা যারে কয়। তাই ইনি আবার যেতে চান না। দিল্লি যাবার কথা কইছিল, সে রাজি নন। কাশিতে তো নয়। কেন? হঠাৎ যেন উত্তপ্ত হয়ে ওঠেন লোকনাথবাবু। ওই উনি কি যে ওর মাথাতে ঢুকেছে কি বলবো। সে ভাবে বড় কোনো জায়গা পেলেই, মানে তেমন কোনো মালদার লোক পেলেই আমি নাকি পেটের দায়ে তারে ভাড়া খাটাবো। শুনুন দেখি ব্যাপার। কাশিতে গিয়ে পড়েছিলাম কারণ ওখানে অনেক তান্ত্রিক গণৎকার আছে, কাউকে ধরে যদি কিছু আদায় করতে পারে। হতো জানেন তো, এক পাগলা গণৎকারকে ধরেছিল। তেনার আবার পিশাচিদ্য হওয়ার ছক, তাতেই তিনি ফট করে মারা গেলেন। তবু যা 2-1টা জিনিস পেয়েছি তার কাছ থেকেই পাওয়া। তিনি তো গেলেন, একটু এদিক ওদিক দেখতে হবে তো। কাশির জায়গা গো দাদা, জানেন তো বাবা বিশ্বনাথও যেমন আছেন, তার নন্দী ভিঙ্গির দলেরও কিন্তু অভাব নেই। গুন্ডা বদমাইশে তো ভর্তি। সুন্দর মেয়ে ছেলে দেখলে তো আর রক্ষে নেই, রাতারাতি লোপাট করে দেয়। ওর পেছনেও তো লাগলো, ঘর থেকে তখন তো বেরোনোই দেয়। বাঙালি টোলার এক এদো ঘরে উঠেছিলাম ভাড়া কম বলে, তা সেও একদিন বলে, না মশাই আমাকে ভয় দেখাচ্ছে, আপনাদের রাখতে পারবো না। এদারে আমিও যে নতুন তান্ত্রিক ধরেছিলাম, তার তো খুব জাঁকজমক নাম ডাক। তখন কি আর জানি যে কি রীতিপিচ্ছিতির তার। বলে ভৈরবী চক্র বসাবো সামনের অমাবস্যায়, তোর বউকে ভৈরবী করব। কলকাতার এক বাবু নাকি পাগলা হয়ে গেছে, ওকে ভৈরবী করে সাধন করতে দিলে 10,000 টাকা দেবে। ও নাকি খুব উচ্চ লক্ষণের মেয়ে।
ওকে উত্তর সাধিকা করলে নাকি সিদ্ধি একেবারে অনিবার্য। আর সেই 10,000-এর 5 আমার, আর বাকি 5 সেই তান্ত্রিকের। স্বীকার করছি ভাই, আপনি ভদ্রলোক, হয়তো বামুনেরই ছেলে। এই মা গঙ্গার উপর বসে বলছি, লোভ একটু হয়েছিল বই কি। তা সে কথা তো আমার আর ওকে বলা হয়নি যে তান্ত্রিক ঠাকুরটি কি সব বুঝিয়েছেন। ও মা, নিয়ে তো গেছি, স্নান করে উপবাসী হয়েই আছে সে। সন্ধ্যের সময় ঠাকুরটি সিদ্ধির শরবত খাওয়াতে গেছে। সিদ্ধি তো নামেই, আরো 5 রকম কি সব জিনিস দিয়েছিল তাতে। বোধহয় একটু কারণও ছিল। ইনি তো চোখে নিমেষে ব্যাপারটা বুঝে নিয়েছেন। যে মেয়েকে আজন্ম ভগবান বঞ্চিত করে রাখেন, তার চোখ কান নাক অনেক বেশি সজাগ হয়, লক্ষ্য করে দেখবেন। তা সে করলে কি, হাত থেকে পাথরটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলে। তান্ত্রিক ঠাকুর তো গেলেন মেজাজ দেখাতে, ভেবেছিলেন ভয় দেখিয়ে ঠান্ডা করবে ওকে। কি হচ্ছে আর কি করবে তা বুঝে উঠবার আগেই সেই তান্ত্রিকের কালী প্রতিষ্ঠা করা ছিল। তার বলির খাড়াটা এক কোণে থাকতো, এলোচুল তো তার করাই ছিল। তারপর সম্পূর্ণ উল্লঙ্গ হয়ে সেই খাড়াটা তুলে নিলে, তারপরে একেবারে সাজানো চক্রের কাছে গিয়ে সেই মক্কেলের গলার উপর খাড়া রেখে বললে, আয় আয়, তোর ভৈরবী করার শখ আমি মিটিয়ে দিচ্ছি। কে আসবি চক্র জাগাতে? আয়, চলে আয়। অনেক দিন রক্ত খাইনি, থালা ভর্তি করে আজ রক্ত খাবো। আয়। তা ভাই সে মালদার মক্কেলে তো তখন চক্ষু কপালে। মা শব্দ তার আর মুখ থেকে বেরোয় না। ম্যামা করতে করতেই সে অজ্ঞান। তান্ত্রিক বেটার কাপড় চোপড় কোথায় কি তার ঠিক নেই, সে দিলে এক ছুট। সেই থেকেই ভাই কি হয়েছে ওর ভয়, কোনো বড় শহর বাজার জায়গায় যেখানে বাঙালি বাসিন্দে আছে সেইখানে আর কিচ্ছুতে যেতে চায় না গো। শুধু তাই নয় গো ভাই, আমার যাকে বলে প্যাঁচ পয়জার গুণগার, এদিক ওদিক দুদিকই গেল। আমাকেও ও ঘরে যেতে দেয় না। ওই মধ্যেকার এক তারের দরজা করে নিয়েছে, সেটা বন্ধ করে শোয়। হাতের কাছে আবার ত্রিশূল নিয়ে শোন, আর সত্যিকারের ত্রিশূল গো, খেলনা ঘরের টিনের ত্রিশূল নয়। বলে আড়মোড়া খেয়ে উঠে দাঁড়ালো লোকনাথ বাবু। বললেন, আজ বরং যাই গো দাদা, হয়তো সন্দেহ করে নিজেই ছুটে আসবে সে। আমি বালিশের তলা থেকে মানিব্যাগটা বের করছি, দেখে উনি জিভ কেটে বললেন, না না দাদা, দিব্যি একবার যেকালে করেছি, আমি আজ আর হাত পেতে কিচ্ছুটি নিতে পারবো না গো। তাহলে একটা সিগারেট নিন। তা বরঞ্চ দিন। একটা কেন, দুটোই নিচ্ছি খন। হ্যাঁ, আচ্ছা চলি গো দাদা, চলি। মা মাগো, রক্ষে করো, রক্ষে করো। জয় তারা, জয় তারা, জয় তারা। ভদ্রলোক চলে গেলেন। তখন অতটা কিছু মনে হয়নি, কিন্তু চলে যাবার পর যতই মেয়েটার কথা ভাবি মনটা আমার খারাপ হয়ে যায়। অতি বড় রূপসী না পায় বর, অতি বড় বরণী না পায় ঘর। এও তাই, বোধহয় দুটোই সমানে প্রযোজ্য। বিকেলের দিকে বেড়াতে বেড়াতে আবার গেলাম সেই দিকটাতে। দেখলাম লোকনাথবাবু সেইভাবে বসেই তামাক খাচ্ছেন, ঠিক সেই আগের দিনের অবস্থা। দাদা যে, আরে এই যে, আসুন 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 গো দাদা, আসুন। বলতে বলতে নেমে এসে সেই অদ্বিতীয় লোহার চেয়ারটা ঝেড়ে মুছে দিলেন। তারপর একটা হাঁক মারলেন, কই গো, কোথায় গেলে? এই যে বাবু হয়েছেন, একবার জিজ্ঞেস করে যাও আমি ভিক্ষে পেতে চাইতে, ধার নিতে, কিংবা তোমায় ভাঙিয়ে খেতে গেছিলুম কিনা। পর্দা সরিয়ে ভৈরবী স্মিত মুখে এগিয়ে এসে নমস্কার করে দাঁড়ালেন। কাল অত বুঝিনি, কিন্তু আজ যেন পলকে মুগ্ধ হয়ে গেলাম।
হাসিতে, নমস্কারের ভঙ্গিতে, চলায়, দাঁড়ানোতে সেই মুহূর্তে কি মহিমময়ী মনে হলো কি বলবো। তুমি চাইতে ঠিকই, আমি ওই রকম করে আগে থেকে হাটে হাঁড়ি না ভেঙে দিলে। তা আপনি এমন নির্বান্ধব পুরীতে এনে ফেলেছেন, উনি রোজগারটা করবেন কি করে বলুন? বাঙালি সমাজের মধ্যে গিয়ে বসলেও তো যোগে যোগে সংসারটা ঠিক চলে যেত। সংসার? সংসারের আর দরকার কি? উঠন্তি মূল পত্তনেই বোঝা যায় সংসার আমাদের ভাগ্যে নেই। তাই তো বলি ওকে, জাল বা নকল সন্ন্যাসী না সেজে চলো না পুরোপুরি গেরুয়ানি, পাহাড়ের ওপরে কোনো তীর্থস্থানে গিয়ে ভিক্ষে করে খাই, সেও ঢের ভালো। কিছুই ভালো নয় গো দাদা। গেরুয়া পড়লেই কি তুমি আর রেহাই পাবে, না শান্তিতে থাকতে পারবে? আর কথা বাড়াতে দিলে আমার চলবে না। সেই দিনই সন্ধ্যার গাড়িতে আমার যাওয়া। আমি পকেট থেকে 10টা টাকা বের করে উঠে দাঁড়িয়ে বললুম, ওকে তো দিতে দেননি, আমি আপনাকেই দিচ্ছি। আমি আপনার দাদার মতো, দাদা দিচ্ছে মনে করে এটা নিন। ওকে তো আর নিতে দেননি, আমিই আপনাকে দিচ্ছি। কোনো অযথা সংস্কার করবেন না। হঠাৎ যেন চমকে উঠল মেয়েটি। কেমন একটু থতমত খেয়ে অবাক হয়ে চেয়ে রইল প্রায় মিনিট খানেক। তারপর দেখলাম ওর দুটি চোখ জলে ভরে উঠল। একেবারে নেমে এসে সেই রাস্তার উপরেই গলায় আঁচল দিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, এই প্রথম, আর আর কেউ আমার সঙ্গে বোনের সম্পর্ক পাতাতে চায়নি। জীবনে এই প্রথম দাদা পেলাম। কিন্তু তাহলে আর দয়া করে আপনি বলবেন না, তুমি বলবেন। কমলা বলে ডাকবেন আমাকে। আপনার কাছ থেকে আর হাত পেতে কিছু নিতে আমার সংকোচ নেই, কিন্তু একদিন যে আমার হাতে দুটো ভাত খেতে হবে দাদা, আসবেন তো? না, সেটা বোধহয় আর এই যাত্রায় হয়ে উঠবে না ভাই। উনি যা ভয় দেখিয়ে দিলেন। পরশু টিকিটটা করা ছিল, বদলে আজ সন্ধ্যা ট্রেনে ফিরতে হচ্ছে। খাওয়াটা পাওনা থাক, পরে এসে ক্লেম করব। এখন চলি। ও মা, সে কি? তুমি আবার কি ভয় দেখালে? আহ, মিথ্যে ভয় দেখায়নি গো, যা বলেছি ঠিক বলেছি। দাদা এইখানে থাকলে তো লাভ বই লোকসান ছিল না আমার। নিদেন পক্ষে সকালে গিয়ে 2 কাপ চা আর 3টে সিগারেট তো ধ্বংসাতে পারতাম। কালিদাস তো নই যে যে ডালে বসে আছি সেই ডালি কাটবো ইচ্ছে করে। উনি বরং চলেই যান, তাতেই ওনার মঙ্গল হবে গো। ভৈরবী আর কিছু বলল না, যেন ওর সাহসও করল না এরপর কিছু বলতে। আমিও নোটখানা ওর হাতে গুঁজে দিয়ে লোকনাথবাবুকে 2টো সিগারেট দিয়ে সরে পড়ল। মনটা মায়ের জন্য চিন্তিত হয়ে রয়েছে সকাল থেকেই। বসে খোশগপ্প করার মতো মনের অবস্থা আমার এখন নেই। এরপর মনে ছিল ওদের দুজনকেই। বিশেষ বাড়ি ফিরে এসে যখন শুনলুম মাকে ঠিক আগের দিনেই, মানে যেদিন লোকনাথ বলেছিলেন, হাসপাতালে পাঠানো হয়েছে, তখন ওর কথাটা খুব মনে পড়ছিল। একবারে যে কিছু জানে না তা তো নয়। বউটার পাল্লায় পড়ে ওই প্রায় বাঙালি বর্জিত স্থানে গিয়ে পড়ে মার খাচ্ছে লোকটা। কিন্তু মনে যতই পড়ুক, যোগাযোগ করার হয়ে ওঠেনি। ঠিক পুরো 2টি বছর পরে একটা কাজে দিল্লি যেতে হয়েছিল। সেই ফাঁকে একবার ওখানে গিয়ে পড়লাম। বলা বাহুল্য, কোনো মতে সকাল দুপুরটা কাটিয়ে বিকেলবেলায় হাজির হলাম ওখানে। কিন্তু এবার গিয়ে দেখলাম উল্টো ব্যাপার। কমলায় সোজাসুজি লাল কাপড় পরে ত্রিশূল হাতে নিয়ে দরজার কাছে এসে বসে রয়েছে। কপালে রক্তচন্দন, গলায় রুদ্রাক্ষ এবং পদ্মবীজের মালা। পুরোপুরি ভৈরবীর বেশ, কেবল সিঁথিতে সিঁদুর রেখাটি তখনও আগের মতোই উজ্জ্বল রয়েছে। অর্থাৎ লোকনাথবাবু জীবিত রয়েছেন এখনো।
সেদিন আর আপনি বলে সম্ভাষণের চেষ্টা করলুম না, গোড়াতেই বললুম, কি বন্টি, তুমি আজ এখানে? আপন মনে হেঁট হয়ে বসে কি একটা বই পড়ছিল, বোধহয় কোনো ভাগ্য গণনার বই। চমকে মুখ তুলে চেয়ে দেখল, চিনতে পারার সঙ্গে সঙ্গেই একটা হাসি ফুটল ওর মুখে। তবে বোনকে এতদিন পরে মনে পড়ল দাদার। কবে এলেন? কোথায় উঠেছেন? সেই ধর্মশালাতেই? হাসল বটে, কিন্তু ম্লান ক্লিষ্ট হাসি, তাতে আনন্দর লেশমাত্র ছিল না। বললুম, কোন ধর্মশালা তো তুমি জানো না, সে বরং লোকনাথবাবুই জানেন। তা সেই মানুষটি গেলেন কোথায়? ওর একটা কনগ্র্যাচুলেশনস পাওনা রয়েছে, সেবারে ওর গণনা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। একটু যে দেরি হয়ে গেল দাদা, সে অভিনন্দন ওর মাথাতে আর ঠুকবে না। তার মানে পাগল টাগল? না না, সেসব নয়। সে হলে তো তবু ভালো ছিল। ডাক্তারদের হাতে পায়ে ধরে হাসপাতালে পাঠাতে পারলে নিশ্চিন্ত হওয়া যেত। ওই তো ওইখানে শুয়ে আছেন, দেখুন না, পর্দার আড়ালেই আছেন বিছানাতে। আস্তে আস্তে আরও প্রশ্ন করে জানলুম সব ব্যাপারটা। আমি চলে যাওয়ার পরেই কেমন যেন হয়ে যান লোকনাথবাবু। তার মধ্যে আমার কোনো দায়িত্ব আছে কিনা তা কমলা বলতে চায় না, তবে ঘটনার শুরু তখন থেকেই। কোনো কাজে উৎসাহ ছিল না তার, কারোর সঙ্গে কথাবার্তাও বিশেষ করে কইতে চাইতেন না। এমনকি কদাচিৎ কোনো মক্কেল এলেও তাদের ভাগিয়ে দিতেন। শেষে অমনি গুম হয়ে থাকতে থাকতে কতগুলো ভণ্ড সাধুর পাল্লায় পড়লেন। তারা হিপিদের ধরে গাঁজা, চড়ো, সুলফা এইসব নেশা করাতো। ওর কাছে নিয়ে আসতো হাত দেখার নাম করে বেশ কিছু আদায় করবে বলে। আয় তাতে বিশেষ কিছু বাড়ল না। যেটা হলো, ওইসব নেশায় পেয়ে বসলো পাকাপাকিভাবে। ক্রমশ এমন হলো, এই নেশা করা ছাড়া তার আর কোনো কথাই মনে রইল না। ভিক্ষে করে হোক, চুরি করে হোক, নেশা তার করা চাই। খাওয়াটা আর বিশেষ বালা ছিল না। কমলা যাও বা মেঘে পেতে দুটো ভাত বা রুটি করত, সেটা পেটে যেত না অর্ধেক দিন। অনাহার, অপুষ্টি, তার উপর এক কড়া নেশা করতে করতে শরীর একেবারে ভেঙে গিয়েছিল তার। এখন আর নড়তেও পারেন না, খেতেও চান না, বেহুশ সচৈতন্য হয়ে পড়ে থাকেন বেশিরভাগ। কখনো একটু হুঁশ ফিরলে নেশার জন্য কান্নাকাটি করেন, ছেলে মানুষের মতো আবদার ধরেন। কমলা কে সেই সম্পর্ক মাঝে মাঝে খেয়াল রাখে না তিনি। মাঝে মাঝে মা বলে সম্বোধন করেই আবদার করেন, মাথা খোঁড়েন। অগত্যা একটু একটু এনে জোগাতে হয় তাকে। এক হাতে কাঁচা সিদ্ধিকি গাঁজা দেখিয়ে যা হোক একটু খাবারও খাওয়ায় কমলা। তারপর এখন আর সেজে খাওয়াবারও অবস্থা নেই। কাঁচায় চিবিয়ে খেয়ে ভোম হয়ে পড়ে থাকেন তিনি। এমনকি প্রাকৃতিক কাজগুলো নিঃসারে হয়ে যায়, কমলাকেই সেসব সাফ করতে হয়। স্তম্ভিত হয়ে শুনলুম পুরোটা। এরকম কখনো শুনিনি, এরকম হয় তাও জানতুম না। অনেকক্ষণ পরে একটু ইতস্তত করে বললুম, কিছু মনে করো না বোন, তবে এর মধ্যে তোমারও একটা দায়িত্ব রয়েছে হয়তো। তুমি শেষের দিকটায় ঘরে ঢুকতে দিতে না, দেখতেন অথচ ভোগ করতে পারতেন না। মানুষের একটা দৈহিক প্রয়োজন তো আছেই, সেটার অভাবেই অনেক সময় অনেক রকম প্রতিক্রিয়া জাগায়। এর বেশি আর বলতে পারলুম না, তবে প্রয়োজনও নেই সেটাও জানি। কমলা বুদ্ধিমতী মেয়ে, সে সবটা বুঝে নেবে। সে নিল। নিমেষের মধ্যে লজ্জায় রাঙা হয়ে উঠল তার মুখ, মাথাটা অনেকখানি ঝুঁকে পড়ল সামনের দিকে। কিন্তু বৃথা লজ্জা করার মানুষ সে নয়। ধীরে ধীরে সেই আনত মুখেই বলল, যা ভাবছেন তা হয়তো পুরোপুরি ঠিক নয় দাদা। ও প্রয়োজন ওর বোধহয় অত ছিলই না। বিয়ের পরেও সে আগ্রহ খুব দেখিনি। হয়তো ও মনটাই ছিল না, সেজন্যই এতকাল বিয়ে করেননি। এ অন্য জিনিস।
বোধহয় এই বন্ধন দশাটাই ওর ভালো লাগেনি। এই দায়িত্ব, এই দারিদ্র সবটা জড়িয়ে সব দিক দিয়ে একটা ব্যর্থতা ছাড়া তো সারা জীবনে কিছুই পেলেন না। বোধহয় আপনার সামনে ধিক্কারটাই হঠাৎ কি কারণে লেগেছিল কে জানে, জানি না। অনেকক্ষণ চুপ করে বসে থাকি দুজনেই। শেষে আস্তে আস্তে বলি, তোমারই ভাগ্য, পেলে না কিছুই, অথচ এই বোঝা আর সারা জীবন টেনে বেড়াতে হচ্ছে। তা ওদের দেশে কী সব আছেন না, দাদা বৌদি, সেখানে পৌঁছে দিলে কেমন হয়? তোমারও খুব একটা উপায় বা আশ্রয়ের অভাব হবে বলে তো মনে হয় না। বলে ফেলেই অপ্রতিভ হয়ে পড়েছিল। ইঙ্গিতটা হয়তো না দেওয়াই উচিত ছিল, কিন্তু সে ওদিক দিয়েই গেল না। বলল, কিছু পাইনি তা আমি অন্তত বলতে পারবো না দাদা। তা যদি বলি চরম বেঈমানি হবে। উনি আমাকে সম্মান দিয়েছেন, ব্রাহ্মণের বিবাহিত স্ত্রীর মর্যাদা দিয়েছেন, শাঁখা দিয়েছেন, সিঁদুর দিয়েছেন, আমার জন্য নিশ্চিন্ত জীবন ছেড়ে দিয়ে এই কষ্ট, এই দুর্ভাগ্য বরণ করে নিয়েছেন। আর আজ যদি ওকে ছেড়ে আমি চলে যাই, কি কোথাও কারো ঘাড়ে যেমন তেমন করে ফেলে দিয়ে আসি, না না, তবে আমার নরক কেউ ঠাঁই হবে না দাদা। এবার লজ্জায় মাথা হেঁট হবার পালা আমারই। আর বেশি কিছু বলতে পারলাম না। জোর করে গোটা 30 টাকা ওর হাতে গুঁজে দিয়ে উঠে পড়ল। টাকাটা বিনা প্রতিবাদে নিয়েও নিল সে। এমনকি কোনো ধন্যবাদ দেওয়ারও চেষ্টা করলো না। শুধু আমি চলে যাচ্ছি দেখে উঠে এসে সেদিনের মতো গলায় আঁচল দিয়ে প্রণাম করলো একটা। বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে। এরপর বহুদিন আর দেখা হয়নি। বছর 2 পরে একবার ও পথে এসেছিলাম। দেখলাম সেই ঘরে সে মানুষ দুটিও নেই। সেই সাইনবোর্ড বা সাজসজ্জা কিছুই নেই। সে ঘরে একটা চা বিস্কুটের দোকান হয়েছে, সেই সঙ্গে কিছু পকোড়া ও পাঞ্জাবি আলু ঘোলের ছাট। আশেপাশে কেউ জানেও না ওরা গেছে কোথায়। মনে হলো জনারণ্যে জীবনে সর্ববর্জিত হার মানা মানুষ দুটি হারিয়েই গেল বুঝি চিরদিনের মতো। একেবারে এই গত বছর বদ্রীনারায়ণ যাওয়ার পথে হঠাৎ দেখা হয়ে গেল কমলার সাথে। যোশীমঠের আগে কোথাও একটা বিরাট ধস নেমেছে, সেই জন্য 2-3 দিন বাস গাড়ি কিছুই চলবে না। অগত্যা আমাদের যে যার ধর্মশালা ইত্যাদিতে পড়ে থাকতে হবে। পান্ডা ছড়িদার এসে সুখবরটি জানিয়ে দিয়ে আশ্বাস দিয়ে গেল, এখানে খাওয়া দাওয়ার উত্তম প্রবন্ধ রয়েছে। ডাক্তার বা দাওয়ায় কি হসপিটালেরও কোনো অপ্রাচুর্য নেই। শহর বাজার জায়গা, অতএব তোফা 2 দিন কাটিয়ে দিতে পারবো আমরা। অগত্যা বেশ লম্বা খানিকটা দিবানিদ্রা দিয়ে উঠলাম। অতপর পথের পাশের এক দোকান থেকে দুগ্ধবহুল মশলাযুক্ত ঘন চা খেয়ে বেড়ানো ছাড়া আর উপায় কি। তবে সেই বাস ও যাত্রীদের ভিড়ের মধ্যে বড় রাস্তাটা দিয়ে হাঁটতে ইচ্ছে করল না। একটু বেঁকে অন্য দিক ধরে পায়ে চলা গোছের সরু একটা রাস্তা দিয়ে অপেক্ষাকৃত জনহীন এলাকায় গিয়ে পড়ল। সামনে গভীর অতল নিম্নতা, স্তরে স্তরে পাহাড়, ধীরে ধীরে অন্ধকার হয়ে গেছে। নামে সন্ধ্যা তন্ত্রালসা, কবি বলেছেন, কিন্তু এখানে উল্টোটা। সন্ধ্যার নিচ থেকে যেন ওপর দিকে ওঠে।
সামনের উত্তর পশ্চিম দিকের সর্বোচ্চ শিখরটায় তখনও সূর্যাস্তের আলো লেগে রয়েছে। মনে হলো ধ্যান গম্ভীর এই যে ভূধর, কবি কি এখানে লিখে গিয়েছেন? এখানে অন্য পার্বত্য পথের মতো সবুজের সমারোহ নেই। বেশিরভাগই রূঢ় কঠিন প্রস্তর যেন উল্লম্বভাবে ভয়াবহ ভ্রুকুটি করে দাঁড়িয়ে রয়েছে, তবু গাম্ভীর্যের অভাব নেই। সামনের পাহাড়টার দিকে চেয়েই এগোচ্ছিলাম। একটা ছোটোখাটো সমতল পাথর পেয়ে বসবো বলে সহসাই চোখে পড়ল আরও একটা প্রাণী ইতিপূর্বে আমার মতোই নির্জনতার খোঁজে এ পথে এসেছেন। সন্ন্যাসিনী হবেন কেউ, কারণ তার গৈরিক বস্ত্রটা সেই অপরাহ্নের রাঙা আলোতে এক অদ্ভুত বর্ণাঢ্যতার সৃষ্টি করেছে। তাকে এড়িয়ে অথবা বলা চলে তার ধ্যানমগ্নতায় ব্যাঘাত সৃষ্টি না করে এগিয়ে একটা জায়গায় বসতে যাচ্ছিল। হঠাৎ মনে হলো ওই কাঁধ, ওই হাত দুটো আমার পরিচিত। কৌতূহল প্রবল। বিশেষ দুর্বিদেশে পরিচিত মানুষ পেলে অকারণেই একটা আনন্দ ও প্রীতির ভাব জাগে। সুতরাং আস্তে আস্তে ওইদিকে এগিয়ে গেলুম খানিকটা। আর একটু কাছে যেতেই আর সন্দেহ রইল না, কতটা নিজের অজ্ঞাতেই মুখ দিয়ে বেরিয়ে এলো কমলা। মেয়েটিও এবার চমকে এদিকে ফিরল। মুহূর্ত কয়েক তাকিয়ে থেকে আমাকে চিনতেও পারল। দাদা, আপনি? উঠে এসে প্রণাম করে দাঁড়াতে প্রথমেই যেটা লক্ষ্য হলো তার সম্পূর্ণ নিরাভরণ বেশ। আভরণ এমন কিছু ছিল না, কিন্তু শাঁখা ও লোহা ছিল। সে দুটি সে সযত্নে, বোধহয় সগর্বেই রক্ষা করত। কাজেই সেই দুটোর অভাব সবচেয়ে প্রথম চোখে পড়ল। আরও একটু চেয়ে দেখতে আরও একটা তথ্য নজরে পড়ল। বস্ত্রটা গৈরিক হলেও থানের মতোই। লাল কালো সরু মোটা কোনো পাড়ি তাতে নেই, শুধু গলায় রুদ্রাক্ষ পদ্মবীজের মালা দুটো আছে এবং চুলও এখনও জটাবদ্ধ হয়নি। কিন্তু তা হলেও পুরো সন্ন্যাসিনী ও বৈরাগিনীর বেশ, এবং তার মধ্যেই বৈধব্যের পরিচয়টাও সুস্পষ্ট। সেই প্রশ্নটাই প্রথম মুখে এলো, লোকনাথবাবু কবে গেলেন? তা প্রায় বছর 2 হলো। তুমি এখন করছো কি তাহলে? এখানেই থাকো নাকি, না বদ্রীনারায়ণ যাচ্ছ? এমনিতে থাকো কোথায়? আর কোনো আশ্রয় বা অবলম্বন তো ছিল না। শেষের দিকটা ওকে ফেলে ভিক্ষাতেও যেতে পারতাম না। ওর একরকম উপবাসেই মৃত্যু হয়েছে। তবু উনি ছিলেন, মাথার উপর যেন একটা ছাতা ছিল। উনি যেতেই আর কোথাও কিচ্ছু রইল না। আমিও গঙ্গার ধারে বসে উপবাসেই প্রাণ দেব এই সংকল্প নিয়েই বসেছিল। তখন বড়া আখড়ার এক মাতাজি আমাকে দেখে কেমন করে যেন আমার মনের ভাবটা বুঝতে পারলেন। জোর করেই ধরে নিয়ে গেলেন ওদের আখড়া বা মঠে। আমাকে দীক্ষা, পরে সন্ন্যাসও দিলেন। তার সঙ্গেই কেদারনাথ বদ্রীনাথে গিয়েছিলাম। এখন ফেরার পথে ওর কি একটা কাজ আছে, একটু কোনো মন্দির না মঠ কি হবে, তাই কদিন এখানে থেকে যাবেন। ও আপন মনেই বলে যাচ্ছিল। আমি অবাক হয়ে ওর মুখের দিকে চেয়েছিলাম। আকাশে তখনও ঈষৎ রক্তাভ ভাব, তারই একটা প্রতিফলিত উজ্জ্বল আলো পড়ছে ওর চোখে মুখে। ওর সর্বাঙ্গে নিবিড় বৈরাগ্যের বেশ, নিরাভরণ অনাবড়ম্বর সজ্জা, রুক্ষ চুল, কপালে বিভূতির তিলক। তবুও কি অপরূপী না দেখাচ্ছে তাকে। কমলা যে এত রূপসী তা আগে কোনোদিন বুঝিনি। অথবা যত দিন যাচ্ছে, বয়স বাড়ছে, ততই বোধহয় ওর রূপও বাড়ছে।
আমি একটু বিভ্রান্ত, কিছুটা অন্যমনস্কভাবে প্রশ্ন করলুম, তুমি কি এখানে এ পথে শান্তি পেয়েছ? তোমার ক্ষোভ দুঃখ কি ঘুচে গেছে? এদের আশ্রয় তোমার কি নিরাপদ বলে মনে হচ্ছে? না, আপনার কাছে মিথ্যা বলবো না। এদের এই ভালো ভালো উপদেশ, ফুল মন্ত্র পড়ে যেমন শুধু কতকগুলো অং বং বলে পুজো করে আমাদের দেশের পুরুতরা, তেমনই কতকগুলো আচার মাত্র আঁকড়ে থেকে তপস্যা করছি ভাবা, এই ধ্যান ধারণার একটা নিয়ম মাত্র পালন করা। এসব আমার ভালো লাগে না জানেন দাদা। আমি এসবে না পাই ইষ্টকে, না হয় ঈশ্বরের উপলব্ধি। কেবলই মনে হয় এরা যেন একটা বাধা ছকে খুঁজছে, চোখে ঠুলি বেঁধে কলুর বলদের মতো। তার বাইরে এরা আর কিছুই জানে না। এরা নিজেরা নিজেদের মতো ভাবতে বুঝতে শেখেইনি, হাসির চেষ্টাও করে না। তবে এ আশ্রয়, এ পথ ছাড়া তো আমার আর কোনো গতিও ছিল না। মৃত্যুর থেকে তো এরাই আমাকে ফিরিয়ে এনেছে। এদের দয়াতেই তো বেঁচে আছি আমি, এটাও ঠিক। যতদিন মাতাজি আছেন ততদিন নিরাপদ। জানেন, ওর যেমন স্নেহ তেমনি শাসন। তারপরের কথা জানি না, কিছুই ভাবিনি। আর ভেবেই বা কী করব? সেই আবার কোনো কুলে নিয়ে গিয়ে তুলবে, এই ভেবেই নিশ্চিন্তে আছি। কিন্তু তুমি তো এখনো সংসারে ফিরতে পারো কমলা। তুমি চাইলে তেমন লোকের অভাব হবে না। সংসার, সন্তান সবই পেতে পারবে। আমি তোমাকে মাথায় করে নিয়ে যেতে পারি। হঠাৎ কথাটা বলে ফেললুম, যেন না বলে থাকতেই পারলুম না। সঙ্গে সঙ্গে শিউরে উঠল কমলা। কেমন একরকম আর্তনাদের মতো শব্দ করে বলে উঠল, দাদা, আপনিও? বলতে বলতে যেন একটা যন্ত্রণায় ছটফট করে উঠে আমার পায়ের কাছে বসে পড়ল। না না দাদা, আপনি না, আপনি না। লোভের লালসার দৃষ্টি এই সেই 13 বছর বয়স থেকে তাড়া করছে আমাকে। আত্মীয় অভিভাবক তা বুঝেই বেচতে ভাড়া খাটাতে চেয়েছিলেন। এইসব দেখে দেখে এই দেহটার উপর ঘৃণা ধরে গিয়েছিল। সেই জন্যই ওই লোকটাকে, জানেন দাদা, ওর অনেক দোষ ছিল, অনেক ত্রুটি সত্ত্বেও ওকে শ্রদ্ধা করতাম আমি। ও কখনো এই দেহটার কথা ভাবেনি। কিন্তু তবু বোন বলে আপনি ছাড়া আমাকে আর কেউ ডাকেনি, সেই চোখে আর কেউ দেখেনি। আমার কাছে যে কত বড় সম্পদ, তা আমার অবস্থার মেয়ে ছাড়া আর কেউ বুঝবে না। এ থেকে আমাকে বঞ্চিত করবেন না দাদা, আপনার দুটি পায়ে পড়ে আমাকে এর থেকে বঞ্চিত করবেন না। আপনি চলে যান আপনি। আমার অতিষ্ঠে যা আছে তাই হবে। আপনি চলে যান। পার্বত্য অঞ্চলে যখন সন্ধ্যা হয় তখন দ্রুত অন্ধকার ঘনিয়ে আসে। উঁচু পাহাড়টার মাথার আলো কখন যেন মিলিয়ে গেছে ইতিমধ্যেই। চারিদিকের পাথরগুলো ক্রমশ অস্পষ্ট হয়ে সে ছায়ায় মিলিয়ে একাকার হয়ে যাচ্ছে। তারই মধ্যে তখনও যেটুকু আলোর আভাস ছিল তাতে পথ দেখে দেখে একরকম হাতড়েই ধর্মশালায় ফিরে এলুম আমি। কেমন লাগলো আজকের গল্প?
ভালো মন্দ সমস্তটাই কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আর এরকমই গল্প আরও শোনার জন্য প্লিজ আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করে দিন। আজ গল্প পাঠে ছিলাম আমি বরেন, গল্পের বিভিন্ন চরিত্রে শুভদীপ, পূজা এবং সমৃদ্ধি, আবহ ও পর্ব পরিকল্পনায় প্রীতম, পোস্টার ডিজাইনিংয়ে কৃষ্ণেন্দু। বহু প্রতীক্ষার পর আবারও ফিরছেন আমাদের তারানাথ সিরিজের আরও একটি গল্প। আপনারা তৈরি তো? মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করুন এসো গল্প করিকে, আর বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে প্রত্যেকটি গল্পের আপডেট সবচেয়ে প্রথম আসে আপনার কাছে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।